10 লাখ টাকা ফাইন ওই ঘাস থেকে হাঁটলে। এই জীবনে 10 লাখ টাকা শোধ করতে পারবে না। সোনা ঝেড়েছে, হাওড়া ব্রিজ বানিয়েছে। লালকেল্লা ছেড়ে দিলাম, আর কিছুক্ষণ বাদে রাজধানীও ছেড়ে দেবো, ফিরে যাবো তিলোত্তমায়। গুড মর্নিং ফ্রম নিউ দিল্লি। তো আজকের আমাদের তৃতীয় দিন দিল্লিতে, আর এটাই আমাদের লাস্ট দিন, কারণ আজকের আমরা দিল্লি দিয়ে বেরিয়ে যাব কলকাতার উদ্দেশ্যে। আবার অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান ছিল অন্যরকম, কিন্তু প্ল্যান আমাদের পরে চেঞ্জ হয়ে গেছে। আমাদের এখান দিয়ে প্ল্যান ছিল হরিদ্বার যাওয়ার, কিন্তু হরিদ্বার দিয়ে কলকাতার ট্রেন পাওয়া যাচ্ছে না। তো সেই জন্য হরিদ্বার যাচ্ছি না, কারণ আমার সাথে চক্র আছে। চক্রর শরীরটা একটু খারাপ হচ্ছে। তো আমাদের যদি আমরা যদি হরিদ্বার যাই, তাহলে রিটার্ন আবার আমাদের দিল্লি আসতে হবে। তো এতটা ট্রাভেল করা ওকে নিয়ে এই মুহূর্তে পসিবল হবে না, মানে হেভি চাপ হয়ে যাবে আর কি। তো ওই জন্য দিল্লি থেকেই এইবারের মতন কলকাতা চলে যাচ্ছি। তো আবার নেক্সট টাইম হবে, চাপ নেই। আরও আশপাশ হরিদ্বার, আগ্রা, সিমলা ফিমলা ঘুরবো, একটা দারুণ ব্যাপার হবে, তখন দেখা যাবে। তো আপাতত বেরোচ্ছি লালকেল্লার উদ্দেশ্যে, যেটা বললাম, আর মাইকটা চেঞ্জ করানোর উদ্দেশ্যে। মাইকটা চেঞ্জ করে দেবে নাকি বলতে পারছি না, নাও দিতে পারে মাইক চেঞ্জ করে। তো এগোই চলো। কম ছিল খালি একটা জিনিসই, সেটা হচ্ছে এটা, লোক কলকাতা থেকে মানে বাড়ির থেকে চশমা বশমা সব রেডি করে কিনে ফিনে নিয়ে আসে, আর আমি আজকে দিল্লি ছেড়ে চলে যাচ্ছি। কালকে সারাদিন রোদের মধ্যে ঘুরেছি, পুরো চোখ ঝলসে গেছে, চশমা কিনে নিই। তো আজকের বাড়ি যাচ্ছি, তখন আমি চশমা কিনেছি। তো চলো, যেটা হচ্ছে সেটাই সহি হয় ভাই, আর কে। এই যে দাদা আছে, তো দাদা এরকম কোনো ব্যাপার নেই যে হোটেলের গাড়ি বলে যে হোটেলেই থাকতে হবে তারপরে দাদা ঘোরাবে, এরকম কোনো ব্যাপার নেই। দাদাকে যদি ডিরেক্ট ফোন করো দিল্লিতে এসে, দাদা তোমাদের পুরো দিল্লি ঘুরিয়ে দেবে। নাম্বারটা একবার দাদাকে বলছি বলে দিতে, তুমি একবার নাম্বারটা বলো। তোমার নাম্বার হ্যাঁ, মোবাইল নাম্বার 8800790254। তো নাম্বারটা শুনে নিলে, যদিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো নাম্বারটা, দেখে নিও, চেক করে নিও। যদি দিল্লি আসো অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করো। নাম এখানে সুজিত যাদব। নাম হ্যাঁ সুজিত যাদব। নাম সরি, নাম হচ্ছে সুজিত যাদব। দিল্লিতে এসছি তো হিন্দিটা আর কি মুখ দিয়ে অটোমেটিক বেরিয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। একটা ঘটনা আছে, যত তাড়াহুড়ো করা যায় তত দেরি হয়। তো আমাদের সাথে হয়েছে সেই ঘটনাটা। আমরা সকাল দিয়ে তাড়াহুড়ো করছি, কিন্তু তাড়াহুড়ো করতে করতে হয়ে গেছে আলটিমেট দেরি, বাজে 11:30। তো আমাদের ফ্লাইট হচ্ছে বিকেল 4:30-তে। তো তার আগে আমরা লালকেল্লা ঘুরবো, ওটার নাম আরেকটা কি টেম্পল, বেশ লোটাস টেম্পল ঘুরবো। জানি না সময় হবে নাকি, তার আগে আমাদের পৌঁছাতে হবে। তো আমাদের ফ্লাইটের টাইম যেটা বললাম 4:30, আর কলকাতাতে টাইম হয়েছে 6:40 ইন্ডিগো। তো চলে এসেছি লালকেল্লার বাইরে, হাতে টিকিট। অ্যাকচুয়ালি দু ধরনের টিকিট আছে, একটা খালি লালকেল্লা আর একটা লালকেল্লা উইথ মিউজিয়াম। তো আমরা লালকেল্লা উইথ মিউজিয়ামটা কাটলাম, 80 টাকা করে এক একজনের নিল। তো এদিকে হচ্ছে গেট সামনের দিকে, তো আমরা ওদিকেই এগোচ্ছি। আর এই যে লালকেল্লা, তো এই প্রবেশ করছি রেড ফোর্টে, অর্থাৎ লালকেল্লায়। তুমি সরোজিনী মার্কেটে গিয়ে কি করলে? তুমি লালকেল্লা মার্কেটে আসতে পারতে ফার্স্টেই। দেখো কত কিছু। আমার পেছনে হচ্ছে সেই জায়গা যেখানে শাহজাহান বসতো, পরে আকবর বসতো। তো এখানে খালি শাহজাহান আকবর না, আরও ইংরেজদের অনেক অবদান আছে। এখানে কিছু বিল্ডিং আছে যেগুলো ইংরেজদের বানানো। আমি একটা কথা বলি, আমি যদি কিছু ভুল বলে থাকি, আমি যদি ভুল ইনফরমেশান দিয়ে থাকি, তো আমি ক্ষমা চাইছি। কারণ সঠিকটা আমি তাহলে হয়তো জানি না, বা আমাকে জানিও অবশ্যই, তাহলে সঠিকটা কী। আমি যেইটুকুনি জানি বা যেইটুকুনি শুনলাম, জানলাম, বুঝলাম যে এখানে আগে শাহজাহান বসতো, পরে আকবর বসতো। এবং এখানে কিছু এই সাইডে কিছু বিল্ডিং আছে যেরকম ওগুলো ব্রিটিশদের বানানো, ওইদিকে কিছু আছে ব্রিটিশদের বানানো। তো যাই হোক, এত অবধি জানি আমি। তোমাদের আরেকটা জিনিস দেখাই, এই বিল্ডিংটার যেটা সিলিংটা দেখছো, এই সিলিংগুলো পুরো সোনা দিয়ে বানানো ছিল। তো ব্রিটিশরা পুরো সব খুলে নিয়ে পগার পার হয়ে গেছে।
তো ভাবো আমাদেরকে দিয়েও গেছে, মানে 20% দিয়ে গেলে 200% নিয়ে গেছে, এরকম একটা ব্যাপার। তো পুরো খালি সিলিং বলে না, আরও অনেক কিছুই সোনার ছিল, সব নিয়ে চলে গেছে। দেখো উপরটা থেকে বুঝতেই পারবে, দেখো ফাঁকা হয়ে গেছে পুরো। ব্রিটিশরা মাছের তেলেই মাছ ভেজেছে, পকেট থেকে কোনো টাকা লাগিয়ে ওই হাওড়া ব্রিজও করেনি, বা আমাদের ভারতবর্ষে যেটা ব্রিটিশরা করেছে পকেটের টাকা দিয়ে কিচ্ছু করেনি, আমাদেরই লুটেছে, আমাদের লুটে আমাদের ইয়ে দিয়েই বানিয়ে দিয়েছে, কোনো পয়সা খরচা করেনি। সোনা ঝেড়েছে, হাওড়া ব্রিজ বানিয়েছে। তো এটাই হচ্ছে লালকেল্লার মিউজিয়াম। তো মিউজিয়ামের ভেতরে ঢুকছি এখন। এখন বাজে হচ্ছে 12:30। 12:30 অলরেডি বেজে গেছে। আমাদের এয়ারপোর্টে 2:30টার মধ্যে ঢুকতে হবে। সরি। তো এই মিউজিয়ামটা দিয়ে বেরিয়ে যাচ্ছি, কারণ আরেকটা মিউজিয়ামও আছে যেখানে সব তরোয়াল, মুঘলদের জামা কাপড়, নানান রকম জিনিসপত্র আছে। আমি জানি না কী আছে অ্যাকচুয়ালি, তো ওখানেই যাচ্ছি। এবার ওই মিউজিয়ামটায় যাচ্ছি, তো দেখি ওখানে কী আছে। और एक म्यूजियम है ना, तड़वाल बड़वाल किसमें है? इसमें है, ठीक है, थैंक यू। 10 লাখ টাকা ফাইন ওই ঘাস থেকে হাঁটলে। এই জীবনে 10 লাখ টাকা শোধ করতে পারবে না। তাড়াতাড়ি উঠে আসো বাঁচতে চাইলে। তো এটা হচ্ছে আরেকটা মিউজিয়াম, জাস্ট চলে এলাম এই মিউজিয়ামে। তো এবার দেখি এই মিউজিয়ামে কি আছে। সরি, রাস্তা ভুল করে ফেলেছিলাম। চলো। তো এই মিউজিয়ামে ঢোকার সময় আমার ক্যামেরা বন্ধ করতে বললো ভিডিও করা যাবে না। তো ভেতরে আরেকজনের কাছ দিয়ে আমি জিজ্ঞেস করলাম যে দাদা ভিডিও করবো, বলছে করো। তো আমার খুব খারাপ লাগছিল যে বললাম তরোয়াল বড়ওয়ালের কথা, আলটিমেট তোমাদের দেখাতে পারবো না, লাস্টে ফটোতে দেখাতে হবে। তো না, ওরকম কোনো ব্যাপার নেই, তো তোমাদের দেখাচ্ছি। দেখো, যারা আগেও এসছো এখানে তারা ভালো করে জানো কোনটা কি আছে। তবে এখানে পার্টিকুলার কিছু মেনশন করা নেই, এগুলো কার তরোয়াল বা কিছু। নানা সাহেব পাসওয়া সবরে সব কিছুরই মেনশন আছে। যাই হোক, ওদিক দিয়ে মেনশন ছিল না, তাই জন্য আমি দেখতে পাইনি। মানে বো অ্যান্ড অ্যারো, একটা তীর আছে। এদিকে তো আবার দেখছি পিস্তল আছে, সব পিস্তল লেখা। বাপরে বাপ, আরে এ তো গুলারি রাখা, গুলারি বলে মনে হয় হিন্দিতে, হয়তো মেবি গুলারি রাইফেল। এ তো অ্যাকচুয়ালি আমার এটা দেখে পাবজির কার 98-এর কথা মনে পড়ে গেল। এটাও পিস্তল। এটা হচ্ছে ব্যাটেল এক্স, এটার নাম। তো এই দ্বিতীয় মিউজিয়াম থেকে বেরোলাম। তো এরপরেও আরেকটা মিউজিয়াম আছে, তো ওটাতে হয়তো যাওয়া হবে না, কারণ অলরেডি 1:45 বাজে। প্রচুর সময় নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়নি, ঘোরা হয়েছে, আনন্দ হয়েছে, নতুন জিনিস দেখা হয়েছে। নষ্ট হয়েছে বলা ভুল। তো আরও তাড়াহুড়ো কেন করছি তার পেছনের কারণ হচ্ছে মাইকটা এখনও চেঞ্জ করা হয়নি। চশমাটা কিনেছি কি করতে, পড়ার জন্য তো না, গলায় ঝুলিয়ে। হ্যাঁ, তো আরও তাড়াহুড়ো করছি। মাইকটা চেঞ্জ করা এখনও হয়নি। মাইকটা চেঞ্জ করে আমাদের 2-2:30-এর মধ্যে এয়ারপোর্ট ঢুকতে হবে। তো বাইরের রাস্তা খুঁজছি এখন। এত বড় এরিয়া ভাই, এত বড় এরিয়া, এ ঘুরে শেষ করা হেভি কঠিন ব্যাপার। তো লালকেল্লাকে পেছনে রেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। লালকেল্লা ছেড়ে দিলাম, আর কিছুক্ষণ বাদে রাজধানীও ছেড়ে দেবো। ফিরে যাব তিলোত্তমায়। অবশ্য তিলোত্তমা নামটা না এখন খুব কানে বাজছে। তো বাইরে এসে সোজা পার্কিংয়ের দিকে এলাম, আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। ওঠো।
তো গাড়িতে আবার চেপে বসেছি। তো এখান থেকে সোজা যাচ্ছি এয়ারপোর্ট। হ্যাঁ, মাথায় আছে মাইকের কথা, তবে মাইকটা চেঞ্জ করাবো না, কারণ ওই 1200 টাকার জন্য এই ঝেল আর পোয়াতে পারছি না ভাই। একই সাংঘাতিক গরম, মানে জাস্ট রোদে 2 মিনিট দাঁড়ানো যাচ্ছে না, এত গরম। তো ভাই 1200 আমার গেছে, যাক আগে এয়ারপোর্ট যাই। তো লাঞ্চটাও এয়ারপোর্টেই করব। তো এখান থেকে এয়ারপোর্ট হচ্ছে অলমোস্ট যেতে সময় লাগবে 1 ঘন্টা, প্রায় 1 ঘন্টা 5-10 মিনিট লাগতে পারে, কারণ হেভি ট্রাফিক জ্যাম আছে। টাইম হয়ে গেছে 1:20। তার মধ্যে আমার দিয়েও বেশি অবস্থা খারাপ হয়ে যায়। চক্রর কি অবস্থা? চক্র বলো একটু। গরমটা না যাচ্ছে না, মানে সাংঘাতিক গরম, সাংঘাতিক রোদে 1 মিনিট দাঁড়ানো যাচ্ছে না। তো গরমকালে যদি দিল্লি এসে থাকো তো অবশ্যই প্রিপারেশন নিয়ে আসো, কারণ এই গরমটা কিন্তু অন্য লেভেলের। কলকাতার গরমের সাথে এই গরমের তুলনা করা যাবে না, সম্পূর্ণ অন্য ধরনের গরম। ঘাম হচ্ছে সাংঘাতিক, এরকম না যে ঘাম হচ্ছে না, খালি গরমই লাগছে, এরকম না, সাংঘাতিক ঘাম হচ্ছে, সব ভিজে যাচ্ছে, মানে জামা প্যান্ট মনে হচ্ছে স্নান করে আসছি আর কি, গঙ্গা দিয়ে ডুব মেরে উঠেছি আর কি, এরকম অবস্থা হয়ে গেছে। চক্র, কোনো বক্তব্য আছে? তো অলমোস্ট সব প্রসেসিংই ডান। প্রচুর সময় লেগে গেল, প্রচুর, প্রায় 1.5 ঘন্টা সময় লেগেছে দিল্লি এয়ারপোর্টেই। তো তোমরাও যখন আসবে সাথে সময় নিয়ে আসবে, এই চক্করে পড়ে আলটিমেট খাওয়াটাও হলো না আমাদের। তো যাই হোক, কলকাতায় যাব, কলকাতায় গিয়ে একেবারে বাঙালি খাবার খাবো। আর আমাদের ফ্লাইট ফাইনালি টেক অফ করে গেল নিউ দিল্লি থেকে, দিল্লি থেকে। 2 hours later. দিল্লির লাঞ্চ করছি দমদমে এসে, খাওয়ার রাস্তাতে জোটেনি আমার। তো সোজা চলে এলাম ডায়মন্ড প্লাজা নাগের বাজারে। তো এসে ভজহরি মান্নায় এলাম, তো এসে কিছু খাবার অর্ডার করলাম। চক্র কি অর্ডার করলে বলো? এই তো বেঙ্গলি পোলাও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাঙালি পোলাও, মাটন কষা আর আমার চিংড়ি। দিল্লি থেকে কলকাতা অবধি ভাড়া পড়েছে ফ্লাইটে 6110 টাকা করে, দুজনের পড়েছে 12,220 টাকা। তো ফ্লাইট আমাদের রাইট টাইমেই ল্যান্ড করেছে কলকাতাতে। তো ব্লগটাকে এখানেই শেষ করছি। তো অবশ্যই কমেন্ট করে জানিও কীরকম লাগলো তোমাদের। তার সাথে সাথে পুরো 3টে ভিডিওই দেখো, কলকাতা থেকে দিল্লি যাওয়া, দিল্লিতে ঘোরা এবং দিল্লি থেকে কলকাতা আসা, সবকটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও কীরকম লাগলো। চলো ভিডিওটাকে এখানেই শেষ করলাম, টাটা, গুড নাইট। আবার দেখা হবে, আবারও আসবো। কী নিয়ে আসবো আমি নিজেও জানি না, বাইক নিয়েও আসতে পারি, ফ্লাইট নিয়েও আসতে পারি, ট্রেন নিয়েও আসতে পারি। তো চলো গুড নাইট, আবার দেখা হবে, টাটা।